মির্জা সায়ান মুগ্ধ। লেখিকা জান্নাতুল ফেরদাউস মিথিলা। পর্ব সংখ্যা ৬। মস্কোর বিখ্যাত শপিং মল আভিয়ান পার্ক মলের সামনে এসে গাড়ি থামিয়েছে মনস্টার বাহিনী। কিয়ৎক্ষণের মধ্যে প্রতিটি গাড়ি থেকে বেরিয়ে আসে গার্ডস। এডুইন এখনো ঠায় বসে আছে গাড়িতে। তার মনিবের পরবর্তী আদেশ না পাওয়া অবধি সে কি করে বাইরে যাবে। এদিকে মুগ্ধ ঠোঁটের ভাঁজে জ্বলছে ৫ নম্বর সিগারেট, যা শেষ হয়েছে প্রায় অর্ধেকটা। ছেলেটার চোখে মুখে নির্বিকার ভঙ্গি স্পষ্ট। এডুইন খানিক রয়েস হয়ে গা ঝাঁকিয়ে দিয়ে বলল, মনস্টার, ইউ আর ইন ফল্ট অফ দ্য মল। মুগ্ধ শুনল, তাৎক্ষণিক প্রত্যুত্তর না করে খানিক সময় নিল। পায়ের উপর পা তুলে দোলাতে দোলাতে সিগারেটে টান বসিয়ে গমগমে গলায় বলল, ভেতরে যা। ওমস কালেকশনে যা যা আছে সব নিয়ে আসবি। আকাশ থেকে পড়ল এডুইন। চেয়ে রইল অবিশ্বাস্য নেত্রে। কানে বাজতে কেবল একটাই কথা, ওয়ার্মস কালেকশন। এ বাবা, মাস্টার আবার কোন মেয়ের জন্য এত কেনাকাটা করতে চাইছে? কে সেই মেয়ে? মেয়েটাকে দেখার কৌতূহল যেন তরতর করে বাড়ছে এডুইনের। কিন্তু আপাতত সে কৌতূহলকে বেশ ভালো মতো দমিয়ে রাখলো এডুইন। রয়েস হয়ে খানিক ঢোক গেলে আওড়ালো, এ মানে বলছি কি মাস্টার, ভেতরে তো অনেক বড় বড় ব্র্যান্ড আছে। আপনি ঠিক কোন ব্র্যান্ডের জিনিসপত্র চাইছেন সেটা তো বললেন না। এডুইন মহা ব্যগ্র কণ্ঠে কথাগুলো বললেই যাচ্ছে, তবে তার শেষের কথাটা আগে যেন ঢোক গেলে মুগ্ধ বলল, সব, যা যা আছে সব লাগবে। চক্ষু ছানাবড়া করে কিয়ৎক্ষণে তাকিয়ে রইল এডুইন। এদিকে মুগ্ধ ভাবলেশীন ভঙ্গিতে সিগারেট ফুঁকছে। এডুইনকে এখনো বসে থাকতে দেখে সে কেমন বাজখাই কণ্ঠে আলটিমেটারি সুরে বলে উঠল, আমার সিগারেট শেষ হওয়ার আগে যেন কাজ হয়ে যায়। আদারওয়াইজ তোর একদিন নয়তো আমার একদিন। তখনই টনক নড়ল এডুইনের। বেচারা কেমন ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল গাড়ি থেকে। গার্ডদের নিয়ে ছুটল ভেতরে। ওদিকে মুগ্ধ কি সুন্দর করে বসে আছে গাড়িতে। ভাব এমন, এ দুনিয়ায় তার চেয়ে বড় শান্ত মানুষ হয়তো আর দুটো মিলবে না। সশস্ত্র বডিগার্ড নিয়ে মলে ঢুকলো এডুইন। তাদের দেখেই মলে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসলো তৎক্ষণাৎ। গম্ভীর মুখে সন্ধান কণ্ঠে বলল, আপনারা অস্ত্র নিয়ে ঢুকেছেন কেন? কারা আপনারা? এডুইন তারা দেখাচ্ছে ওমর সেকশনে যেতে। তবে মাঝপথে নিরাপত্তা বাহিনীর এহেন কথায় ব্রুজুগল কুঁচকে আসে তার। বিরক্তিতে তেতো হয়ে উঠল মুখ। উই আর দ্য মনস্টার আর্মি। আর কিছু শুনবে? নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ভয়ে সিটিয়ে গেল। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে খানিকটা ঢুক গেল। গলায় বেশ নমনীয়তায় ঢেলে বলল, আপনারা আজ হঠাৎ এখানে? এডুইন এবার মহাবিরক্ত। একে তো হাতের সময় কম, তার উপর লোকদের এত প্রশ্ন। এডুইন বিরক্তি ভরা কণ্ঠে ওড়ালো, শপিং মলে নিশ্চয়ই কেউ হাডুডু খেলতে আসে না। সো ইউ প্লিজ শাট ইউর মাউথ অ্যান্ড পারলে একটু হেল্প করো। এ পুরো মলে ওম সেকশনে যা যা আছে সব আমাদের ট্রাকে তোলো, মনস্টার গাড়িতেই আছে। শেষের কথাটুকু শুনে সর্বাঙ্গ ঝংকার গেল সকলের। নিরাপত্তা কর্মী তৎক্ষণাৎ ছুটে গেল ম্যানেজারের কাছে। ব্যস্ত কণ্ঠে সবকিছু বলতেই ম্যানেজার কেমন উদ্বিগ্ন হলেন। তক্ষুনি ছুটে এলেন মনস্টারের আর্মিদের কাছে। দরদর করে ঘামতে থাকা কপালখানা শার্টের হাতে দিয়ে মুছে নিয়ে বললেন, আপনাদের যা যা লাগবে নিয়ে যান, আমাদের স্টাফরা আপনাদেরকে হেল্প করবে। আপনারা জাস্ট বলুন আপনাদের কী কী লাগবে। এর হাসছে দ্রুত কদমে, সঙ্গে পা মিলিয়ে হাঁটে থাকা ম্যানেজারকে উত্তর দিল, সব লাগবে সব। ম্যানেজার হতভম্ব দাঁড়িয়ে পড়ল। তক্ষুনি হতভম্ব কণ্ঠে বলল, সব? প্রায় মিনিট 10-এর মধ্যেই ওম সেকশনের সকল কালেকশন, ছোট বড় সাইজের ব্যাগ হতে শুরু করে পায়ের জুতো অবধি সবকিছু বিশাল দুটো ট্রাকে তুলছে মনস্টার আর্মি এবং মলের স্টাফরা। শুধু ট্রাকেই নয়, প্রতিটি গাড়ির ডিকিতেও তুলছে যাবতীয় কালেকশন। ট্রাকে জায়গা হয়নি, তাই তো উপরান্ত না পেয়ে এই ব্যবস্থা নিয়েছে এডুইন। বেচারা ভয়ে শেষ। মাস্টারের সিগারেট শেষ হওয়ার আগে কাজ শেষ করতে হবে তার। এদিকে ম্যানেজার সাহেব ততক্ষণে এগিয়ে এসেছে বাইরে। চিরতত্ত্ব বাদেই তিনি খেয়াল করলেন সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ঠিক মাঝের গাড়িটা জানালার দিকে নামছে ধীরে ধীরে। একটু পরে জানালা থেকে বেরিয়ে এলো একখানা ভেনি হাত, যার কবজিতে ঝুলছে মনস্টারের সিগনেচার ব্রেসলেট। তা চক্ষুগোচর হতেই শরীর তার জমে গেল ভয়ে। বেচারা আটকে দু কদম পেছাতেই হঠাৎ গাড়ির জানালার বাইরে থাকা হাত দুটোর আঙুল চালিয়ে তার গতিতে আসতে বলল। ম্যানেজার মন সায় দিল না। তবু মাস্টারের নিকট সবার সাহস কিংবা দুঃসাহসিকতা কোনোটাই নেই। তবে উপেক্ষা তো করতে পারে না। তাই মনের মধ্যে একরাশ ভয় নিয়েই ম্যানেজার সাহেব একটু একটু করে এগিয়ে গেলেন গাড়ির নিকট। কিয়ৎক্ষণ বাদে দু হাতে দূরত্বে দাঁড়িয়ে পা থামালেন তিনি। মাথা নুইয়ে রেখে কুর্নিশ জানিয়ে বলল, হ্যালো মাস্টার। মুগ্ধ জবাব দিল না। তখনই একখানা কাগজ ছুঁড়ে মারল ম্যানেজারের মুখে।
ম্যানেজার হতভম্ব। পায়ের কাছে পড়ে থাকা কাগজটা তুলে খেয়াল করতেই দেখল এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা চেক, তাও আবার মাস্টারের স্বাক্ষর দেওয়া। ম্যানেজার সাহেব সন্দিহান ভাঁজ ফেলে কপাল থেকে মুহূর্তের মধ্যে কর্ণগহ্বরে ভেসে এলো একটা কথা, মন মতো সংখ্যা বসিয়ে নিন বলে জানালার কাজ ওঠালো মাস্টার। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজার সাহেব এখনো আকস্মিকতায় চোখে তাকিয়ে আছেন কেমন করে। তিনি তো ভেবেছিলেন মাস্টার বোধহয় এমনিতেই জিনিসগুলো নিয়ে যাবে, তবে তার ধারণা একদম পাল্টে দিয়ে মাস্টার দিয়ে গেল তার প্রাপ্য। সারাটা দিন অলসভাবে পায়ের উপর পা তুলে গায়ে লেগে কাটছে মাহির। না আছে কথা বলার কেউ, আর না আছে শোনার। তারপর যে বাড়ি, এটা বাড়ি নয় তো, যেন একটা গোলকধাঁধা। একবার বেরুলে নিজ কক্ষের রাস্তায় ভুলে যায় মেয়েটা। আবার চোখের চশমাটাও নেই তার। বেশ খানিকটা দূরের জিনিস ঝাপসা ঝাপসা দেখে সে। এ হলো অনেক কষ্ট। মাহি চুপচাপ দু হাঁটুর বুকের কাছে ভাঁজ করে বসে আছে। বাড়ির কথা খুব মনে পড়ছে তার। না জানি বাড়ির সবাই কেমন আছে। মেয়েটার জন্য কাঁদছে হয়তো খুব। মেয়েটি এর আগে কয়েকবার বলেছিল ফোনে কথা বলবে। তিনি জানালেন এক অদ্ভুত কথা, এ বাড়িতে নাকি ফোন চলছে না। একদমই নিষিদ্ধই বলা চলে। এমনকি কারো হাতে একটা বাটন ফোনও নেই। মাহি একথা শোনার পরপরই বেশ অবাক হয়ে যায়। এ যুগে এসেও কেউ ফোন না চালিয়ে থাকতে পারে? তাও আবার এতগুলো মানুষ এতগুলো দিন ধরে ফোন চালাচ্ছে না, ভাবা যায়? মাহির ভেতরটা বড্ড অস্থির। মন টানটান করছে বাড়ির লোকদের দেখতে। ঠোঁট বেঁকে কান্না আসছে একাকিত্বে। পরনেও চিরভরা জামা। সব মিলিয়ে মনের অবস্থা বড্ড করুণ মেয়েটার। মাহি মুখ লুকায় হাঁটুর ভাঁজে নিঃশব্দে কাঁদতে গেলেই হঠাৎ শুনতে পেল অদূর থেকে এক অদ্ভুত ঝনঝনির শব্দ ভেঙে আসছে। কেউ হয়তো ভারী কিছু একটা টেনে হিঁচড়ে নিয়ে আসছে। মাহি কান খাড়া করলো। আওয়াজটা ধীরে ধীরে খুব বিকট রূপ নিল। মেয়েটা কেমন ভয়ে সয়ে হাঁটু থেকে মুখ তুলে সামান্য তাকালো। কয়েকটা মিনিট বেশ ক্লদিং এবং রোলিং রেল টেনে নিয়ে আসছে। ঘরের মাঝামাঝি ঢুকছে। মাহি অবাক হয়ে সেই পাশের দিকে তাকিয়ে রইল। এত এত কাপড় চোপড় কে আনলো হঠাৎ? মনে উপস্থিতি প্রশ্নটা ঠোঁটের আগায় ঠিক নিয়ে আসে মাহি। নড়চড়ে সোজা হয়ে বসে। সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, এগুলো কি? কে এনেছে সব? তখনই কক্ষের দুয়ার থেকে ভেসে এলো মাহির সবচেয়ে অপছন্দীয় পুরুষের দাগা কণ্ঠ। তোর কোন নাগর আছে এখানে যে এসব এনে দিবে? এহেন খোঁজামারা কথায় দাঁতে দাঁত চাপলো মাহি। নাক ফুলিয়ে ঘাড় ঘোরালো অন্যত্র। শুদ্ধ তখনই ধীরে ধীরে এগিয়ে এলো। এক হাতে তার হুইস্কির বোতল, গায়ে এখনো বাইরের পোশাক। অন্ধকারে বসে থাকা মাহি খেয়াল করেনি শ্যাডো মাস্টারের রক্তাক্ত মুখ। এদিকে মাস্টারের ঘরে পা রাখায় মেয়েটিরা সাথে সাথে যে যার দিকে ছুটে চলে গেল কক্ষ ছেড়ে। মুগ্ধ কেমন বাজ খায় কণ্ঠে আদেশ করলো, যা কাপড় চেঞ্জ করে আয়। অবাধ্য মাহি, মার খাবে আবার অবাধ্য হবে। ঘাড় তাড়া করে একবার সে বলল, পারবো না আমি আপনার দেওয়া কাপড় চোপড় পরতে। মুগ্ধ চোখ শুরু করলো এক পর্যায়ে। কাঠখোট গলায় শুধালো, যেটা গায়ে দিয়েছি রেখেছি সেটা কি তোর বাপ এসে দিয়ে গেছে? বান্দির মেয়ে, কার সাথে ঘাড়তাড়ামি করিস? বেয়াদবের বাচ্চা, একদম ঘাড়টা ভেঙে ফেলবো তোর। মায় ভয় পেলেও অনগর নিজের ঘাড়তাড়ামিতে। মার খেলে খাবে, তাও পারবে না ওই লোকের আনা কাপড় পরতে। সে ঠায় বসে রইল নিজের জায়গায়। এদিকে মুগ্ধের ঘাড়ের রোগ ফুলেছে এবার। দাঁত করছে কটমট। চোখ দুটো আগুনের লেপে শিখার মতো ছকছক করছে। ড্রেস চেঞ্জ করবি কিনা বল? করবো না, করবো না, করবো না। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল বেপরোয়া পুরুষের ধৈর্য হারানোর জন্য। মুগ্ধ তৎক্ষণাৎ কটমট করতে করতে হাতে থাকা হুইস্কির বোতল খুলে নেয়। একের পর এক সবগুলো হুইস্কি রেখে হুইস্কির ছেটালো লাগলো। মাহি অনড়দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটার পরিবর্তিত পদক্ষেপে আঁচ করতে পারছে মেয়েটা। কাপড়ের গায়ে এসব কি ছেটাচ্ছে কে জানে। তবে মাহির টনক নড়ল তখন যখন দেখলো মুগ্ধ তার হাতে থাকা হুইস্কির খালি বোতলটা মেঝেতে ছুঁড়ে ফেলেছে। উদ্ভ্রান্তের ন্যায় ওভারকোট হাতে লাইটার বের করতে চেঁচিয়ে উঠল মাহি। তখনই দৌড়াতে এগিয়ে এলো মুগ্ধের নিকট। হাত বাড়িয়ে মুগ্ধের হাত ধরতে গেলেই আচমকা মাহির গলা চেপে ধরে মুগ্ধ। আরেক হাতে জ্বলন্ত লাইটারটা কাপড়ের রেশে ছুঁয়ে মারতেই কাপড়গুলোতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। সে আগুনের লেলিহা শিখায় স্পষ্ট হলো মুগ্ধের রক্তাক্ত কঠিন মুখবয়। মাহির নিঃশ্বাস আটকে গেল মুহূর্তের জন্য। এ কি দেখছে সে? লোকটার মুখে এসব কি? মুগ্ধের অগ্নিদৃষ্টির চোখ পড়তেই তার বুকটা একবার কেঁপে উঠল। এদিকে শক্তিশালী পুরুষের চেহারা, কপালে রাগের চোটে ঘাড়ের রগমগ সব ফুলে উঠেছে এবং ঘাড় চড়াও করছে ইতোমধ্যেই।
মাহির মুখপানে তাকিয়ে থেকে সে আচমকা চড়া গলায় মেয়েটার গালে এক হাত তার এখনো চাপছে মেয়েটার কণ্ঠ। সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই যুবকের। সে রীতিমতো ভীষণ ক্ষেপেছে মেয়েটার উপর। মাহির নরম গালে আরেকবার চড় বসিয়ে দিল সে। সে কেমন তাতে দাঁত চেপে হুঙ্কার চেপে বলল, এসব সাদাসিধে and all those fucking bullshit are not it might nature. তোর কত বড় কলিজা তুই আমার অবাধ্য হওয়ার চেষ্টা করিস জানোয়ারের বাচ্চা। একদম ঘাড় বরাবর ঘুষি মেরে ঘাড় ফাটিয়ে ফেলবো, ঘাড় তেড়াবি চলে যাবে। নেক্সট টাইম তোর গায়ে যদি এইসব ভুলভাল মেয়েদের কাপড় দেখি, আই সোয়ার তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। চাশমিশ অ্যান্ড মার্ক মাই ওয়ার্ল্ড ইন ইয়োর হেড। কথায় কথায় গাল বরাবর চটাস করে থাপ্পড় বসানো বোধহয় লোকের বদভ্যাস। তারপরে নিজের অমন দানবীয় হাতে গলা চেপে ধরা তো আছেই। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের কঠিন মুখায়ব, রক্তের ছিটেফোঁটায় যা একেবারেই অবশিষ্ট। মাহি কাছে ফুপিয়ে গাল দুটোতে তার যা জ্বলনি হচ্ছে না তা বলে বোঝানোর উপায় রাখে না। মেয়েটার গাল দুটোতে মুঠো ভর্তি লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছে, আর কণ্ঠে সে তো এক্ষুনি ফেটে যাবে। মুগ্ধ তো ছাড়ছে না মেয়েটার কণ্ঠ। রাগী মানব দাঁতে কেমন কিরমির শব্দ হচ্ছে, হাতের জোরে বাড়াচ্ছে ক্রমশ। এদিকে মাহির অবস্থা যে বেগতিক সেদিকে থোড়াই খেয়াল আছে তার। মাহি এবার না পারতে কাশছে অনবরত, দুহাত ব্যর্থ চেষ্টায় নিজের গাল থেকে মুগ্ধের হাতখানা সরাতে চাচ্ছে, তবে পারছে না মুগ্ধর এমন শক্তপোক্ত হাত সরাতে। আজ আর রক্ষে নেই তার। চোখ দুটো তার বুজে আসছে দেখে মুগ্ধ হঠাৎ মেয়েটার কণ্ঠ চেপে তাকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ঘটনার আকস্মিকতায় হকচকানো অবধি সময় পেল না মাহি। তার আগেই অসহায় মানবী ছিটকে পড়ল মেঝেতে। মুহূর্তেই মেয়েটার ঠোঁট থরথর করে কেঁপে উঠল, বেরিয়ে এলো আত্মচিৎকার। সে তৎক্ষণাৎ নিজের কোমর চেপে ধরল এবং ফোঁপাতে লাগলো। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে। একদিকে নিঃশ্বাস আটকার কষ্ট, আর একদিকে কোমর আর পিঠের অসহ্য ব্যথা। মাহি কাতরাচ্ছে হীন শারীরিক যন্ত্রণায়, অথচ মুগ্ধ নামক নির্দয় মানুষ চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবটা। মেহেরার এমন কষ্ট, তার চোখ মুখে বিন্দুমাত্র উদ্বেগের ছাপ নেই, যা আছে কেবল ব্যথা উপলব্ধি করার ইচ্ছা। সে উল্টে দাঁত খিচিয়ে মেয়েটার অমন কাছে এসে ঝুঁকে গিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো এবং হিস করে বলল, কি হলো, কষ্ট হচ্ছে? মাই কাঁদছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার কোনো মতে চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে মুগ্ধের অমন কথার পৃষ্ঠে তৎক্ষণাৎ জবাব দিতে পারল না মেয়েটা, তবে চেয়ে রইল ছলছল চোখে। মুগ্ধ বাঁকা হাসলো মেয়েটার এখন ছলছল চোখ দেখে। পরক্ষণে ধীরে সুস্থে কোমরের পেছন থেকে রিভলভারটা বের করে এনে তার লৌহপ্রস্তাদ নলখানা আলগোছে ছোয়ালো মাহির ফর্সা ললাটে। এহেন উদ্বিগ্ন কান্না ভুলে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল মাহি। লৌহ নলটা ধীরে ধীরে তার কপাল বেয়ে নেমে আসছে গাল বরাবর। মাহির নিঃশ্বাস জুড়িয়ে যাচ্ছে ক্রমশ। আতঙ্কে বুকের মাঝে ধিমরাধিম শব্দ হচ্ছে। এদিকে মুগ্ধ কোনো লিপলিপ্ত চোখেই তাকিয়ে রয়েছে কেবল মাহির পানে। তার রিভলভারের নল এবার ঠেকেছে মাহির গোলাপি অধরচূড়ার ওপর। তারা কেমন তিরতির করে কাঁপছে যেন। ঠোঁটের ওপর হালকা ভাঁজে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি নজর এড়ায়নি মুগ্ধের। সে এক পলক সেদিকে তাকিয়ে থেকে ক্রুর হেসে বলল, কি যেন বলেছিলি তখন, আরেকবার বলতো। ঠোঁটের উপর চেপে রেখে আস্ত একখানা বন্দুকের নল। আবার বলছে কিনা আবার এসব কথা বলতে। মাহি নাক দিয়ে ঘন করে নিঃশ্বাস বেরোচ্ছে, চোখের পাতা অনর্বর নড়ছে। এদিকে মুগ্ধ এবার সরাসরি তাকালো মাহির চোখের দিকে। অতঃপর মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। ঠিক এই মুহূর্তেই ঘটে গেল আরেক কাণ্ড। মুগ্ধ তৎক্ষণাৎ এগিয়ে এসে নিজের দু হাঁটু ভর দিল মাহির কোমরের দুপাশে। এক ভিন্ন কায়দায় মেয়েটার চোখের পলকে আটকে ফেল নিজের কদম কাছে। তারপর মাহির সিল্কি চুলগুলো আরেক দফায় মুঠো চেপে নিল। মাথাটা খানিকটা উঁচু তুলে মেয়েটার কণ্ঠনালী বরাবর সজোরে চেপে ধরল রিভলভারটা। এহেন ঘটনায় আকস্মিক হতবাক মাহি প্রতিক্রিয়া জানানোর আগে কর্ণঘুরে শুনতে পেল মুগ্ধের হিংস্র গর্জন, আমি তোর সো-কল্ড বয়ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষ নই, যার সাথে তুই যখন তখন তর্ক করবি, গলা উঁচিয়ে কথা বলবি। কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা, আই অ্যাম এ মনস্টার, দি আন্ডারওয়ার্ল্ড শ্যাডো মাস্টার, যার সাথে কণ্ঠ উঁচিয়ে কথা বলা তো দূর, জাস্ট চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখলে সামনের মানুষটাকে ফেলে জবাই করি আমি।
সে আমার সাথে তোর মতো একটা ১.৫ ব্যাটারি কিনা খিঁখি করে কথা বলতে আসে। কে বে তুই? তুলে একটা আছাড় মারলে নাড়িভুড়ি সব বের হয়ে আসবে এমনিতেই। গাল বরাবর ৩-৪ টা কষিয়ে থাপ্পড় বসালে গালটা আর খুঁজে পাওয়া যাবে না। সেই বান্দির মেয়ে কিনা আমার সাথে কথা বলতে আসে, তাও উঁচু গলায়। মরার খুব শখ জেগেছে, তাই না? এক্ষুনি তোকে মেরে দেই। তা না করে শুধু বাঘের সামনে আফিক খানদের মতো উলালা উলালা নাচতে আসিস কোন সাহসে? গলার কাছে প্রাণ খুলে আসছে তার। আর একটু ভয় দেখালে বোধহয় বেরিয়ে আসবে এক্ষুনি। ওদিকে মুগ্ধ মহাশয় মেয়েটার এমন ভয়ানক কাঁচুমাচু মুখ দেখে ভীষণ আনন্দিত। ছোটখাটো মেয়েটার সারা গা কাঁপছে রীতিমতো। ঠোঁটের কোণ আজও থাপ্পড়ের চোটে ফেটে গিয়েছে খানিকটা। চোখে মুখে স্পষ্ট ভয়, কপালে বেয়ে ঘাম ঝরছে অনবরত। মুগ্ধ দেখলো কিয়ৎক্ষণ এইভাবে মেয়েটাকে দূরে রেখে আচমকা রেখে তীব্রে হাসল। পরক্ষণে ঠোঁট কটমটিয়ে আবার হাসতে হাসতে মাইকে ছেড়ে দিল। কোমরে পিঠে রিভলভার গুজতে শেষাষ্ণ কণ্ঠে বলল, ইঁদুরের সমান একটা মেয়ে তুই। আবার কত সাহস! মাই গড! নেক্সট টাইম লাগতে আসিস, গাল বরাবর চড়াতে চড়াতে একদম বাংলাদেশে ছুঁড়ে মেরে আসবো। বলে উঠে দাঁড়ালো মুগ্ধ। দু কদম পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে ফের শুধালো, রাতের জন্য তৈরি থাকবি। টুডে আই এম হাংরি। মেঝেতে হাঁটু মুড়ে বসে থাকা মাহি ফোঁপাচ্ছিল এই অবধি। তবে যেই না মুগ্ধের শেষ কথাটা শুনল, অমনি মেয়েটা কেমন আঁতকে উঠল ভয়ে। তখনই ভাঙা কণ্ঠে চেঁচিয়ে বলল, একদম না, প্লিজ আসবেন না। আমার কোমরটা ছিঁড়ে যাচ্ছে আজকে। ব্যথায় নড়তে অবধি পারছি না। প্লিজ একটু রহম করুন আমার উপর। চোখ সরু করল মুগ্ধ। বিরক্তি ভরা কণ্ঠে তখন জবাব দিল, তোর কোমর ব্যথা হোক কিংবা শরীরে, তাতে আমার কি? তুই আজ মরে গেলেও তো আমার হাত থেকে রেহাই পাবি না। আমার ক্ষুধা যেহেতু বেড়েছে, মেটাতে তো হবেই। সো তৈরি থাকিস। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মুগ্ধ। তখনই গটগটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে মাহি বেচারা মেঝেতে পড়ে যাচ্ছে যেন, কাঁদছে অনবরত। এই কোন জাহান্নামে এসে ফেঁসে গেল সে, কে জানে। চকচকে কালো গ্রানাইট কাউচের বিন্দুমাত্র দাগ নেই তাতে। সিলিংয়ে ঝুলে রাখা স্কিলমেটার লাইট, মনস্টার প্যারাডাইস কিচেনটার বড্ড চক্ষু শীতল জায়গা। রান্নাপ্রেমী না হলেও এই কিচেনে একবার পা রাখলে যে কারো রাখতে ইচ্ছে করবেই। বিশাল এক কক্ষের সামনে রান্নাঘর, যার ক্যাবিনেটে গাঢ় কাঠের মসৃণ ফিনিশিং তৈরি করা। রান্নাঘরের একদম মাঝখানে মার্বেলের তৈরি, মাঝখানে একটা বড় আইল্যান্ড টেবিল, যার ওপর সাজিয়ে গুছিয়ে রাখা ধারালো ঝকঝকে ছুরির সেট। কিচেনের এক কোণে আধুনিক সব যন্ত্রপাতি, যেমন সিল্ট অফ কালো ফিনিশিং ওভেন, কফি মেশিন, ওয়াইন কুলার সার্ভিস সেন্টার। পুরো কিচেন জুড়ে আপাতত কাজ চলে ১২ জনের। ৪ জন ভিন্ন ভিন্ন দেশের শেফ। তারা নিজেদের পছন্দর আঙ্গিকে রাঁধছে। তাদের সহযোগিতা নিয়োজিত বাকিরা। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এতগুলো মানুষের একসঙ্গে কাজ করলেও পুরো কিচেন জুড়ে কেমন অদ্ভুত নীরবতা বিদ্যমান। কারো মুখে কোনো রা নেই, যে যার মতো ব্যস্ত কাজে। কিচেনের একপাশে বড় ডাবল ডোরের দুটো ফ্রিজ। একটা ব্যবহারযোগ্য হলো আর একটা স্পর্শ করা নিষেধ। এটা আদৌ কিসের জন্য তা কেউ জানে না। ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে এক পার্সিয়ান বয়, নাম ইলিয়ান্ড। গায়ে সাদা একখানা কিচেন অ্যাপ্রন, মাথায় পাকড়ি টুপি। মধ্যবয়সী লোকটার চোখে মুখে এক ভিন্ন উৎকণ্ঠা। বারবার এদিকে ওদিক উকিঝুঁকি দিয়ে দেখছে কিছু। লোকটার বাঁ হাতের মুঠোয় লুকিয়ে রাখা একখানা ছোট আকারের চাকু। তিনি বারবার এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক, যেন লুকিয়ে চুরিয়ে করতে যাচ্ছে কিছু। এদিকে অনেকক্ষণ ধরে কাউচারের স্টুলে বসে আছে ইলিয়ান্ডের এহেন এলোমেলো ভাবভঙ্গি পরখ করছে লিয়ান। তবে আন্দাজ করতে পারছে না কিছুই। সে খানিকটা দোটানার মধ্যে পড়ে গেছে। অবশেষে এগিয়ে আসে ইলিয়ান্ডের কাছে। সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, কি লুকাচ্ছ তুমি? হকচকায় ইলিয়ান্ড। তখনই নিজের হাতখানা লুকিয়ে নেয় অ্যাপ্রনের ভেতরে। এগিয়ে তার এমন হকচকানি দেখে ভ্রু কুঁচকায় লিয়ান। সন্দিহান দৃষ্টিতে বাজায় রেখেই সে জিজ্ঞেস করে, হাতে কি লুকাচ্ছ? দেখি, দেখা তো হাতটা। বলে লিয়ান উদ্যত হলো ইলিয়ান্ডের হাত দেখতে। তবে ইলিয়ান্ড লিয়ানের এহেন কাণ্ডে চটে গিয়ে তৎক্ষণাৎ এক হাতে লিয়ানের বুক বরাবর সজোরে ধাক্কা দিয়ে বসে। আচমকা চেঁচিয়ে উঠে বলে, দূরে সরাও। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাওয়ার? ইন কাটে হতভম্ব লিয়ান। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, তাদের এহেন চেঁচামেচি দেখে বাকিরা একবার ঘুরে তাকালেও পরক্ষণে যে যার মতো ফের মত্ত হয়েছে নিজ কাজে। হয়তো এখানকার নিয়ম এটাই। ওদিকে ইলান ততক্ষণে প্রস্থান ঘটেছে রান্নাঘর থেকে। কে জানে লোকটার মাথায় আবার কি জেঁকে বসেছে।
পরে না আবার বাড়াবাড়ি করতে গিয়ে নিজের প্রাণটাই খুইয়ে নিতে হয় বেচারার। কালো মার্বেলের ঠান্ডা মেঝে, সেখানে হালকা সোনালি রঙের ঘেঁষা দীর্ঘ লাইন, দেয়াল জুড়ে গভীর ধূসর পাথর, মাঝে মাঝে বসেছে ইনবিল্ট লাইন, আধুনিক সাজসজ্জার মন্দির, বিশাল বাথরুম, যার এক পাশে বড় রিফ্রিজারেটিং টব, তাও আবার কালো পাথরের তৈরি। টবের ওপরের দিক থেকে ঝর্ণার মতো প্রসারিত হচ্ছে পানি। টবের পাশের কাউন্টারে সাজিয়ে রাখা বিভিন্ন স্টিলের বোতল, যেথায় দামি দামি সুগন্ধি বাথ ওয়েল উপস্থিত। পুরোটা শাওয়ার এরিয়ায় কাচের ঘেরা, যেথায় স্টিল আর কালো ম্যাট ফিনিশিং এ করা। বাথটবের গায়ে দুহাতে ছড়িয়ে মাথা এলিয়ে আছে মুগ্ধ। চোখ দুটো তার বুজে রাখা বলিষ্ঠ পুরুষের দেহে কেমন টান টান হয়ে আছে। বাম হাতে মাসলে স্পষ্ট একের পর এক পাইথন ট্যাটু, ঘাড়ের এক পাশের সাইডে করে একখানা নাম লেখা মনস্টার। বাথটবের গায়ে জড়িয়ে আছে মুগ্ধের শক্তপোক্ত হাত, ডান হাতে উপর অংশে নাকল এরিয়ায় একে বসে রাখা হিসেবে ভয়ঙ্কর ট্যাটু। তার বুক অব্দি ডুবে আছে বাথটবের ঠান্ডা পানিতে। মাথায় চলছে নানান কুটচালাতি। সে এবার কি মনে করে চোখ দুটো বুঝলো আর একটুখানি মাথা খাটালো। মস্তিষ্ক খানিকটা শিথিল হয়ে এসেছে তার। তার বন্ধ চোখের পাতায় আচমকাই ভেসে উঠল মাহির কান্নারত লাল হয়ে যাওয়া আদরে মুখটা। মেয়েটা তার দিকে তাকিয়ে থেকে কাঁদছে। এই দৃশ্য দেখা মাত্র তৎক্ষণাৎ শরীরে ঝাঁকিয়ে উঠল মুগ্ধ। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে দাঁত খেঁচালো সে। তারপর অসম্ভব রাগ নিয়ে বিড়বিড় করলো, হোয়াট দ্য ফাক? ওকে আমি কেন দেখছি? তাও আবার? নিজেরই করা এহেন প্রশ্ন তৎক্ষণাৎ উত্তর পায়নি মুগ্ধ। কেবল পেয়েছে একরাশ মাথাভর্তি রাগ। সে আর বসলই না বাথটবে। তড়িঘড়ি করে কোমরে তোয়ালে পেঁচিয়ে নেমে এলো সেখান থেকে। গটগটিয়ে কয়েক কদম এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে শাওয়ার স্ট্যান্ডের নিচে। হাত বাড়িয়ে স্ট্যান্ডের সুইচ চাপতে ওপর থেকে ঝপাঝপ নেমে এলো পানির বহন। মুহূর্তে সুদর্শন যুবকের সারা গা ফের ভিজে গেল পানির অনিয়ন্ত্রিত স্পর্শে। মুক্ত ভিজতে ভিজতে খানিকটা এগিয়ে এসে শাওয়ার কাউচের থেকে পছন্দ মতো টমফোর্ড নেওরিন পার্থোফিনো বার্থ ওয়েলটা হাতে নিল। সারা গায়ে মাখতে লাগলো। মাখতে মাখতে তার দৃষ্টি আচমকা গিয়ে ঠেকলো সম্মুখের আয়নার পানে। পুরো দেহ জুড়ে আছে আয়নাটা। মুগ্ধের কেন যেন মনে হচ্ছে আয়নাটা হঠাৎ করে কাউকে দেখা যাচ্ছে। কে একজন হাত দুটো মুখ লুকিয়ে কাঁদছে। তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে কান্নার জোরে। মুগ্ধ চোখ শুরু করলো এবার ধীরে ধীরে। তার অকিপারের সামনে স্পষ্ট হলো ক্রন্দনরত মাহির মুখ। এবারে মেটে খাচ্ছে। কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখাত সৌন্দর্যের মন্ডিতা অথচরায় কেঁপে উঠছে, ফুলে উঠছে সামান্য। তার চোখ দুটো সে কি ব্যথা। মুগ্ধ স্থির হয়ে গেল মুহূর্তের জন্য। ভুলে গেল তার অবস্থা, বেমালুনের জন্য মতো খানিকটা এগুলো। হঠাৎ তার মস্তিষ্ক বেজে উঠল কেমন। হঠাৎ চিৎকার দিয়ে এবং ধিক্কার জানালো তার এমন কাণ্ডে, হঠাৎ এমন রূপ পরিবর্তনের জন্য। মুগ্ধ তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরালো। তার পরিবর্তিত মুখাবয় ফের পরিবর্তিত হলো। শিথিল হয়ে যাওয়া ব্রুদয়ের মাঝে আর একটা ভাঁজ পড়ল বিরক্তিতে। লম্বাটে চেয়ারখানাতে তার শক্ত হলো পূর্বমূর্তি। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। সে কটমট দৃষ্টিতে ফের তাকালো আয়নার পানে। সেটা এখনো মাহির মুখ স্পষ্ট। মুগ্ধ এবার আর নিজের ওপর করা রাগগুলোকে ধরে রাখতে পারল না বোধহয়। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে শক্ত হাতে সজোরে ঘুষি বসালো আয়নার মাঝে। মুহূর্তে ছন্ন কাচের আয়নার কেবল চৌচির হতেই পারল, আর কিছুই হলো না। পুরো শাওয়ার রুমে ছড়িয়ে গেল কাচের টুকরোগুলো। সেই সাথে রাগী মানবের মুষ্টিবদ্ধ হাতখানাও কেটে গিয়ে যাচ্ছে অনবরত। চামড়া ফেটে লু গড়াচ্ছে অনিমেষে। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই মুগ্ধর। সে কেমন কটমট করতে করতে হিংস্র গলায় তুলল, "She just the daughter of bloody bastard. Nothing else to me. Nothing else to me." আসবো? কক্ষের দুয়ারে দাঁড়িয়ে ঐমুতে যাচ্ছে মেয়েটানেরা। তা দেখে অবাক হলো মাহি। মেঝেতে বসে থেকে হতবাক কণ্ঠে আওড়ালো, হঠাৎ করে ঐমুতে চাইছো কেন মেয়েটান? আমরা এমনটাও মানা দিতে হবে না। এসো। হালকা এসে ঘরে ঢুকলো মেয়েটার। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিল পুরো ঘরটার উপস্থিতি। সময়মতন আগুন নিভিয়ে মেয়েটানরা, নয়তো এতক্ষণে ঘরে সবকিছু পুরো ছারখার হয়ে যেত। সঙ্গে ফাইন হতো মেয়েটারও। মেয়েটান একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ালো মাহির সামনে। এক হাত আলগোছে বাড়িয়ে রাখলো তার দিকে। উঠে পড়ে টিয়ার, নিচে যেতে হবে। হতবুদ্ধি নিয়ে মাথায় উঠল মাহি। কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে তার, মুখটা লাল হয়ে গিয়েছে। এলোমেলো চুল মেয়েটা দেখাচ্ছে বিষণ্ণ। সে খানিকটা সময় নিয়ে বলল, নিচে কেন?
মেয়েটা তৎক্ষণাৎ জবাব দিল না। নিজ উদ্দেশ্যে একটুখানি ঝুঁকে এসে চেপে ধরল মাহির দুবাহু। মেয়েটা ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। কোমরের ব্যথায় কুঁকিয়ে উঠল মাহি। সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়ল মেঝেতে। এদিকে তার অমন বেগতিক অবস্থা দেখে উদ্বিগ্ন মেয়েটেন তখনই অস্থির গলায় বলল, কি হয়েছে তোমার? এভাবে এভাবে বসে পড়লে কেন? কোমরে চেপে কুঁকিয়ে যাচ্ছে মাহি আর্তনাদ করে বলল, কোমরটা ছিঁড়ে যাচ্ছে মেয়েটেন। বোধহয় আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আশ্চর্য মনে গেল মেয়েটার। মেয়েটা আবার হুট করে এসব বলছে কেন? তিনি তৎক্ষণাৎ বুঝে এলেন, মাহির নিকট ঝুঁকে এলেন। মেয়েটার এলোমেলো চুলগুলো, হাতগুলো ঠিক করে দিলেন। কিভাবে হলো এসব? কি করলো তোমার এই অবস্থা? কে আবার? আমার চিরশত্রু। মেয়েটার বুঝে গেল মাহির কথার ভাবান্তর। তিনি কেমন ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফসোসের সুরে বলল, এ তো কিছুই না, মনস্টারের আসল রূপ তো সামনে। অবুঝ মাহি বুঝল এহেন কথার গভীরতা। সে খানিকটা নাক টেনে বলল, এর চেয়ে ভয়ানক আর কি বা হতে পারে মিটেন? হতে পারে বৈকি, অনেক কিছুই হতে পারে। তুমি হয়তো এখনো মনস্টারের হিংস্রতার নাগালে পড়োনি। তবে যেদিন পড়বে সেদিন বুঝে যাবে আমার কথার মানে কি। মাহির কৌতূহলী মন না চাইতেও কেন যেন আগ্রহ দেখলো মনস্টারের নৃশংসতা সম্বন্ধে জানতে। সে আর কি কি করবে আমার সাথে? আরো মারবে আমায়? মাহি আমার অনেকটা আগ্রহ দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল মেয়েটেন। ধীরে সুস্থে পা দুটো বিছিয়ে বসালো মেঝেতে। ঘাড় বেঁকিয়ে একবার সতর্ক দৃষ্টি ঘুরল চারিদিকে। তবে কাউকে তেমন দেখতে পেল না সে। তিনি ফিসফিস করে জানালো, সেদিন তোমার সাথে কি কি করেছিল মনস্টার? সেদিনের ভয়ানক রাতের কথা মনে পড়তে গা শিউরে উঠল মাহির। ক্ষণে ক্ষণে ঢোক গেল বোকা মেয়েটা। বলে দেয় সম্পূর্ণ ঘটনা। তো শুনে মেয়েটেন কেমন হতভম্ব বনে গেল যেন। আশ্চর্য হয়ে বলল, সে তোমায় ভোগ করেনি? মাথা নুয়ে ফেলে মাহি। হালকা নাক টেনে দুধারে মাথা নাড়ায় নিঃশব্দে। মেরিন তখন চেঁচিয়ে ওঠে সামান্য। তখনই মেয়েটার কথায় এক প্রকার দুর্বশ বনে যায়। ইম্পসিবল। যে লোক রোজ নতুন নতুন মেয়েদের বিছানায় নেবার অভ্যাস রাখে, সেই লোক তোমার সাথে রাত কাটানোর পরও তোমাকে ভোগ করেনি, এটা আমি বিশ্বাস করতে পারবো না। হতবাক মাহিম আকাশ থেকে পড়লো যেন এইমাত্র। মেরিনের কথা শেষ হতে না হতে সে হতবুদ্ধিনায় বলল, রোজ নতুন মেয়ে বলতে? মেয়েটা সতর্ক হলেন এবার। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ফের তাকালেন দরজার দিকে। পরখ করে নিলেন। পরক্ষণে নড়েচড়ে বসলেন আবার। দি মনস্টার অধীর রায়। যত মধ্য বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই তার মধ্যে, যাকে আয়ারল্যান্ডের মোস্ট ওয়ান্টেড রাশিয়া মাফিয়া বলা যেতে পারে। কিন্তু একজন ওমেরাইনাজার সে। এক কথায় নারীতে হলো ভীম। রোজ নতুন নতুন মেয়েদের ধরে আনা তার জন্য হয়। এ বাড়ির পেছনে যেই মাইডেনটা আছে তার চূড়ায় রয়েছে মনস্টারের পেন্ট হাউস। মূলত সেখানে তার মূল আস্তানা। আন্ডারওয়ার্ল্ডের সকল কাজ, নিজের পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ সবটা দেখানো করে সে সেখানে। বলতে গেলে এমন কোনো খারাপ কাজ নেই যেটা মনস্টার করে না। কথায় হারিয়ে গেল মাহি। মস্তিষ্ক ফাঁক লাগছে তার। সে টের পেয়েছে মুগ্ধ নামক পুরুষটার খারাপতা। কিন্তু সে তো এতটা খারাপ তা হয়তো স্বপ্ন আন্দাজ করতে পারেনি সে। মাহি চুপ করে বসে রইল কিয়ৎক্ষণ। আধো স্বরে আওড়ালো, মেয়েগুলোকে ভোগ করার পর কোথায় রাখে সে? তাদেরও কি আমার মতো এভাবে আটকে রাখে? তা ছিল বলে হাসি দিল মেয়েটান। আহত কণ্ঠস্বরে বলল, সবাই কি আর তোমার মতো ভাগ্যবতী মেয়ে? তাদের স্বয়ং মনস্টার নামক অভিশাপ গ্রাস করে। তাদের মধ্য থেকে কাউকে হয়তো ভোগ করে সঙ্গে সঙ্গে অভুক্ত প্রাণীর খাবার বানিয়ে দেয়, অথবা পাচার করে যায় বিভিন্ন ক্যানিসোতে। আবার কেউ কেউ তো দিনের পর দিন অমানসিক নির্যাতনের শিকার হয়। নিজ থেকে প্রাণ দিয়েছে অকালে। বলে বেশ বড়সড় একটা নিঃশ্বাস ফেলল মেয়েটান। পরক্ষণে তাকালো হতভম্ব মাহির পানে। ঠোঁটের কোণে আহত হাসির রেশ টেনে তিনি আলতো করে গালে হাত ছোঁয়ালেন মাহির। হঠাৎ করে মোটা হয়ে যাওয়া কণ্ঠে আওড়ালো, আমারও না তোমার মতো একটা মিষ্টি দেখতে মেয়ে ছিল, একদম তোমার মতো। নাম ছিল মারিয়া। এতক্ষণে সম্বিত হলো মাহি। মেয়েটা কেমন সন্দেহের দৃষ্টিতে তাকালো তার দিকে, মেয়েটার মুখের দিকে। দৃষ্টিহারা করে জিজ্ঞেস করলো, এখন কোথায় সে? থমকালো মেয়েটান। এক মুহূর্ত চুপ থেকে মাহির খেয়াল করলো মধ্যবয়সী মানুষটার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। বদনখানি কাঁপছে মৃদুময়। তার কাঁপতে থাকা ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে এলো অস্পষ্ট স্বরে একটি বাক্য, প্রাডার পেটে।